চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ ৩ জনের মৃত্যুদণ্ড। ৮ আসামিদের বাকিদের বিভিন্ন মেয়াদে জেল। খুনি তার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও তাকে ৩ বছরের যদি কারাদণ্ড দেয়া হয়, সেটা কি আসলেই যৌক্তিক? এই অপরাধীদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়েছে, তারা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করেছেন, সেটা প্রমাণিত হয়েছে। সাজা দেওয়ার ব্যাপারে ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। উন্নয়ন, নিরাপত্তা ও গণতন্ত্রের পক্ষে নিজ নিজ এলাকায় ভোট চাইলেন মির্জা ফখরুল সালাউদ্দিন আহমেদ। আমার মা বোনদেরকে অনুরোধ করবো, আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন, যাকে খুশি থাকে ভোট। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেশের শক্তির পক্ষে থাকি। ঢাকার ভোটারদের কাছে টানতে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি। মেহেরপুর ও কুষ্টিয়ায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা। বললেন, দেশ আধিপত্যবাদের কবলে পড়লে হাদি আবরাররাও ফিরে আসবে বারবার। আধিপত্যবাদীরা তাদের অপকর্মের বিরুদ্ধে বাংলাদেশে কেউ আওয়াজ তুলুক, এটা পছন্দ করে না। বাংলাদেশের দামাল ছেলেরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। সেনা সদরে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার মতবিনিময়। সংসদ নির্বাচন ও গণভোটের ফল একসাথে প্রকাশ হবে, জানালেন ইসি সচিব। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। জুলাই হত্যার ১.৫ বছর পর আরেকটি মামলার রায় দেখল দেশের মানুষ। চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া পুলিশের সাবেক ৫ কর্মকর্তা ও সদস্যকে দেওয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রথম রায়। যদিও এই রায়ে শহীদ পরিবার, প্রসিকিউশন ও আসামি পক্ষ সবাই অসন্তোষ প্রকাশ করেছেন। রায়ের বিরুদ্ধে তারা আপিলে যাবেন বলে জানিয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ আসামির সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার সকাল ১০টা কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয় চানখারপুলের শাহরিয়ার খান আনাস, জুনাইদ সহ ৬ জনকে হত্যা মামলার ৪ আসামিকে। ৬ মাসের বিচার প্রক্রিয়া শেষে চানখারপুলের মামলায় রায় ঘোষণার জন্য বেলা ১২টার কিছু পর ট্রাইব্যুনালে বসেন বিচারকরা। একে একে এজলাসে উপস্থিত হন প্রসিকিউশন, আসামি পক্ষের আইনজীবী, বিচারপ্রার্থী, জুলাই শহীদ পরিবারের স্বজনরা। তখন সাদা কাচে ঢাকা কাঠগড়ায় নিশ্চুপ বসে রায়ের ক্ষণ গুনছেন মামলায় গ্রেফতার ৪ পুলিশ সদস্য। অনুপস্থিত ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মামলার শীর্ষ ৪ পুলিশ কর্মকর্তা। সংক্ষিপ্ত রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার। এজলাসে তখন পিনপতন নীরবতা। সরাসরি সম্প্রচারে বাংলাদেশ টেলিভিশনের স্ক্রিনের দিকে চোখ সারা দেশের মানুষের। রায়ের শুরুতেই শহীদ শাহরিয়ার খান আনাস সহ ৬ জনকে হত্যার নির্মম বর্ণনা তুলে ধরেন বিচারক। উপস্থিত সকলকে পড়ে শোনান কিভাবে ৫ আগস্টের দিন মুক্তিকামী নিরস্ত্র ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়, কিভাবে একের পর এক চানখারপুল এলাকা শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত করে উচ্ছ্বাস প্রকাশ করেন মামলার আসামি কনস্টেবল সুজন সহ অন্যরা। অভিযোগ পড়া শেষে সাজা ঘোষণা করেন ট্রাইব্যুনাল। চানখারপুলের হত্যায় সকল আসামি জড়িত ছিলেন বলে প্রমাণিত হয়। মামলার প্রধান ৩ আসামি, যাদের নির্দেশে হত্যাযজ্ঞ হয়েছে, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনার এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুলকে দেয়া হয় মৃত্যুদণ্ড। এছাড়া রমনার সহকারী কমিশনার ইমরুলকে ৬ বছর, শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেনকে 5 বছর ও 3 কনস্টেবল সুজন, ইমাজ, নাসিরুলকে দেয়া হয় 3 বছরের কারাদণ্ড। এই সাজায় আমরা মনে করি আদালতে যখন তাদের অফেন্স প্রমাণিত হয়েছে, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি প্রমাণিত হয়েছে, ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণিত হয়েছে এবং এই আসামিরা তারা প্রকাশ্যে গুলি করেছিল সেটা প্রমাণিত হয়েছে। এরপরে তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। কম সাজা যেটা দেওয়া হয়েছে সেই অংশটুকুর বিরুদ্ধে
প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আপিল করব। এই রায়ে ক্ষোভ জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। সন্তান হারানোর পর সন্তানের যে খুনি তার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও তাকে 3 বছরের যদি মানে কারাদণ্ড দেয়া হয়, সেটা কি আসলেই যৌক্তিক কোনো রায় হয়েছে বলে আপনারা মনে করেন? আমি তো মনে করি না। আজকের এই রায়টা শুনে আমি খুব বিস্মিত হয়ে গেছি, আমি স্তব্ধ হয়ে গেছি। আমার মানে আমি কি বলবো, আমার তো বলার কোনো ভাষা নেই। যে আমার নিজের কাছেই খারাপ লাগতেছে যে এরকম একটি ক্লাস 7-এ পড়া একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, তার মাথায় এইভাবে গুলি করে এদিক দিয়ে বের করে দিচ্ছে। এটা কি রায় দিল এটা? আলোচিত এই হত্যা মামলার রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচার গণসংযোগ। সকাল থেকেই মাঠে ব্যস্ত বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন নিজ নিজ নির্বাচনী এলাকার ভোটারদের কাছে, শোনাচ্ছেন নানা প্রতিশ্রুতির কথা। বিরামহীন পথসভা, গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক সরব বিএনপি মনোনীত প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দেশ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে আসছেন জামায়াতের প্রার্থীরাও। ভোট চাইছেন দাড়িপাল্লা প্রতীকে। গণসংযোগে পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোট চাইছেন তারা। তবে ভোটাররা বলছেন এলাকার উন্নয়নে যাকে পাশে পাবেন এবার তাকেই নির্বাচিত করবেন তারা। চাকরির জন্য আমরা ঘুষ নিব না, নিতে না, নিতে দেবো না কাউকে। আমার মা বোনদেরকে অনুরোধ করবো, আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন, যাকে খুশি তাকে ভোট দিবেন। আমরা ইসির কাছে চাই যে আমাদের যারা ভোটের কর্মী আছে তারা যেন নিরাপত্তার সাথে ভোটের কাজ করতে পারে, কেউ যেন বাধা না দেয়। নতুন বাংলাদেশ পুনর্নির্মাণের জন্য এদেশের মানুষ মুখে আছে, সাধারণ মানুষ আমাদেরকে বলছে যে আমরা আমাদের সুষ্ঠু ভাবে যেন আমরা ভোট কেন্দ্রে যেতে পারি। দেশের মালিকানা জনগণের কাছে ফেরত দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে কক্সবাজার 1 চকরিয়া পেকুয়া আসনে প্রচারণায় যান তিনি। চকরিয়ার দুর্গম বমু বিলছড়িতে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপির এই শীর্ষ নেতা। বলেন, আগামীর নির্বাচন হবে বাংলাদেশের বাক বদলের নির্বাচন। এদেশে যেন আর কোনো দিন ফ্যাসিবাদ ও স্বৈরাচার ফিরে আসতে না পারে, সেজন্য সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। জান্নাতের বাহানায় কেউ ভোট চাইলে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। পাশাপাশি দেশের উন্নয়ন, নিরাপত্তার ও গণতন্ত্র শক্তিশালী করতে ধানের শীষে ভোট চান। আগামী নির্বাচনে 12ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে, যে নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেশের শক্তির পক্ষে থাকি। দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানাবো, আমরা দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এইবার আপনারা ধানের শীষের পক্ষে একটি ভোট দেবেন। রাজধানীতে জমজমাট পঞ্চম দিনের নির্বাচনী প্রচারণা। সকাল থেকেই বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগে নেমেছেন বিএনপির প্রার্থীরা। রাজধানীর মিরপুরে সকাল থেকে গণসংযোগ করছেন বিএনপি মনোনীত ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক। জনসংযোগ চলাকালে মিরপুর এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন আমিনুল হক। বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত মিরপুরের গ্যাস ও পানির লাইনগুলো সংস্কার করে আধুনিক সংযোগ নিশ্চিত করা হবে। এদিকে ঢাকা 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন। দোলাইপাড় এলাকার বিভিন্ন অলি গলি ঘুরে ধানের শীষে ভোট চান তিনি। এলাকাবাসী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে সাথে নিয়ে এলাকার সমস্যা সমাধানের আশ্বাস দেন তানভীর আহমেদ। এছাড়া গাবতলী 9 নং ওয়ার্ডে মেডিকেল ক্যাম্পে গণসংযোগ করেন ঢাকা 14 আসনে বিএনপির প্রার্থী সঞ্জিদা ইসলাম পুলি। ছাত্র শিবিরের যে ছেলেটি, সে যেই খেলোয়াড়দেরকে বা বাচ্চাদেরকে যেভাবে কান ধরে উদ্বোস করিয়েছে, এটি অত্যন্ত দুঃখজনক। আমাদের মনে হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের সাধারণ মানুষের আরও অনেক সচেতন হতে হবে। আমরা সকলে মিলে মুক্ত আলোচনার মাধ্যমে এলাকার সমস্যা চিহ্নিত হবে এবং চিহ্নিত করার পরে 10 মিলে সিদ্ধান্ত দিবে কিভাবে স্থায়ীভাবে সমাধান করা যায়। আমরা সকলে মিলে রাত দিন পরিশ্রম করতে হবে এই সমস্যাগুলি সমাধান করতে হলে। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সেখানকার আপডেট জানার চেষ্টা করব সহকর্মী শামীম রাজার কাছ থেকে। শামীম, জনসভা ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? সেখানে তো উপস্থিত হয়েছেন জামায়াতের আমির, তার কাছ থেকে মানুষের প্রত্যাশা কি, মানুষ কি জানাচ্ছেন তার কাছে? জামাত ইসলামের সম্মানিত আমির
হ্যাঁ 11 দলীয় জোটের শীর্ষ নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত বাংলাদেশের তরুণ সমাজের আইডল, সাথে আসলে জুলাই বিপ্লবের অগ্রনায়ক, সময়ের আগে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, হয়ে গেছে আমাদের হয়তো দেখতেই পাচ্ছেন যেসব চারপাশের যেসব রাস্তাগুলো আছে সেসব রাস্তাগুলো আসলে মানুষে ভরে গেছে। আর নেতাকর্মীদের সাথেও আমাদের কথা হয়েছে, সমর্থকরা যারা এসেছেন তারাও আসলে বলছিলেন যে তারা যেহেতু এবার তাদের দাঁড়িপাল্লার যেসব প্রার্থীরা আছে সেসব প্রার্থীদেরকেই তারা আগামী নির্বাচনে জয়ী করে তারা সংসদে দেখতে চান। দুইটি আসন, সেই দুইটি আসনে তারা বলছেন যে জামাতের প্রার্থীরাই জয়ী হবেন এমনটাই তাদের প্রত্যাশা, এবং তাদের সেই প্রত্যাশার জায়গা থেকেই আসলে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এবং তারা বলছেন যে দীর্ঘ 16 বছর যেহেতু দেশের মানুষ ভোট উৎসব থেকে বঞ্চিত ছিল, সেই ভোট উৎসব আবার নতুন করে নতুন আঙ্গিকে দেশের মানুষের কাছে ফিরে এসেছে। এই ভোট উৎসবের মধ্য দিয়ে আগামী 12 তারিখে আসলে তারা তাদের যেসব প্রতিনিধি আছেন সেসব প্রতিনিধিদেরকে নির্বাচিত করবেন, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যেমন স্বাভাবিক আছে এমনটাই স্বাভাবিক থাকবেন এমনটাই প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। ধন্যবাদ আপনাকে শামীম। অতীতে যারা দেশ শাসন করেছে তারা দুঃশাসন আর দুর্নীতি করেছে, কেউ সততার সাথে দেশ পরিচালনা করেনি। মেহেরপুরে নির্বাচনী জনসভায় এমনটাই বলেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় অংশ নেন তিনি। এ সময় জামায়াতের আমির বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিল তারা লুটপাটের পাশাপাশি জাতিকে টুকরো টুকরো করেছে। জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, বন্ধ করা হবে চাঁদাবাজি, দুর্নীতি। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটের সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। জনসভায় জামায়াতের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আর আগে কুষ্টিয়ায় জনসভায় যোগ দেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, দেশ আধিপত্যের কবলে পড়লে হাদি আবরাররাও বারবার ফিরে আসবে। আপনারা কি চান সেই পুরানা বস্তা পচা যে সামাজিক ব্যবস্থা ছিল, যে রাজনীতি ছিল 54 বছর, তাই দিয়ে আবার নতুন করে বাংলাদেশ চলবে? এটাকে আপনারা চান? আপনারা তার পরিবর্তন চান? আমরা এসেছি পরিবর্তনের আওয়াজ দিয়ে। আজ আমাদের সাথে আছে বাংলাদেশের আপামর যুব সমাজ। নির্বাচনী প্রচার চালানোর সময় ঢাকা 18 আসনে 11 দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে এনসিপি। রাজধানীর খিলক্ষেতের ডুমনিবাজার এলাকায় গণসংযোগের সময় তার উপর হামলা চালানো হয়। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা দিদার মোল্লাকে 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান আরিফুল ইসলাম আদিব। অভিযোগ করেন, বিএনপি তৃণমূল পর্যায়ে নেতাকর্মী নিয়ন্ত্রণে ব্যর্থ। এদিকে আদিবের ওপর হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। সকালে ঢাকা মেডিকেল কলেজে গণসংযোগের সময় তিনি বলেন, আগে আওয়ামী লীগ হামলা চালাতো, এখন বিএনপি একই পথে হাঁটছে। কেউ যদি ভোট কেড়ে নিতে চায় সেক্ষেত্রে সর্বোচ্চ শক্তি প্রয়োগের কথাও জানান এনসিপির এই নেতা। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। আগে আওয়ামী লীগ হামলা করত, এখন বিএনপি হামলা করা শুরু করে দিয়েছে। হামলা মামলা করে জাতীয় নির্বাচন বানচাল করা যাবে না। গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশের একটি সুষ্ঠু ইলেকশনের জন্য। আমার উপরে যেখানে বিএনপির একটা ওয়ার্ডের সভাপতি, তিনি যখন সরাসরি হামলা নেতৃত্ব দেন, তখন সারা বাংলাদেশে নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, বিএনপি ব্যতীত অন্য দলের যারা প্রার্থী আছেন, এমনকি যারা স্বতন্ত্র আছেন কিংবা বিএনপির বিদ্রোহী প্রার্থীরা আছেন, তাদের নিরাপত্তা কতটুকু সেটি আছে খুব স্পষ্ট। সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সেনা সদরে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হেলমেট অডিটোরিয়ামে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে স্বাগত জানান। এ সময় দেশের প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। ধৈর্য ও পেশাদারিত্বের সাথে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস।
সভায় নির্বাচন সংশ্লিষ্ট ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। মতবিনিময় সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সারা দেশে আজ থেকে পাঠানো শুরু হলো পোস্টাল ব্যালট। নির্বাচনের দিন যেসব সরকারি কর্মীরা বিভিন্ন দায়িত্ব পালন করবেন তারা আগে ভাগে এই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। সকালে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে কূটনীতিকদের সাথে ইসির বৈঠকের পর নানা দিক তুলে ধরেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল একসাথে দেওয়া হবে, তাই ফলাফল ঘোষণায় দেরি হবে। আচরণবিধি ভঙ্গে ইসির দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। সাংবাদিকদের এমন প্রশ্নে কমিশন সচিব জানান, লেভেল প্লেইং ফিল্ড আছে বলেই প্রার্থীরা প্রচারণা চালাতে পারছে। তবে আচরণবিধি ভঙ্গ হলে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বা রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি অভিযোগ করার আহ্বান জানান। বলেন, ইসিতে অভিযোগ করা হলে সময় বেশি লাগবে। বিদেশে প্রবাসীরা আচরণবিধি ভঙ্গ করলে দায় ব্যক্তির। সিইসির আদালত অবমাননার বিষয়ে আদালতের কোনো নির্দেশনা পায়নি ইসি, জানান সচিব। আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে যত দ্রুত আমরা এটা করতে পারি, এবং গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন এর ভোট গণনা কনকারেন্টলি হবে, পাশাপাশি হবে, যাতে একটা ভোট হয়ে গেল আমি জিতে গেলাম বা হেরে গেলাম এই নিয়ে আর বা ইত্যাদি এই জিনিসগুলো যেন না হয়। ইন কান্ট্রি পোস্টাল ভোটের ব্যালট পেপার আজকে থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। বিদেশে যদি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে সেটা ব্যক্তি পর্যায়ের। ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে একটি দল জাল ভোট সহ প্রতারণা করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। দ্রুত বেআইনি কর্মকাণ্ড বন্ধ ও এনআইডি তথ্যের অপব্যবহার ঠেকাতে কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহদি আমিন। অভিযোগ করেন, ধর্মীয় অনুভূতির অপব্যবহার করা হচ্ছে একটি দলের প্রচারে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোট চাওয়ার এই চেষ্টা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে উল্লেখ করে বিএনপির এই মুখপাত্র বলেন, আইন অনুযায়ী এসব কর্মকাণ্ড অসৎ উদ্দেশ্য প্রণোদিত। সংবাদ সম্মেলনে আনসার ভিডিপি সদস্যদের নিজ থানার বাইরে দায়িত্ব বন্টনের দাবি জানান তিনি। এ সময় বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডক্টর মওদুদ আলমগীর পাভেল বলেন, নির্বাচনকে সামনে রেখে কোনো সংঘর্ষের ঘটনাই সমর্থন করে না বিএনপি। আমরা আশা করব যে আইন শৃঙ্খলা বাহিনীর সজাগ হওয়ার দরকার আছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়। যে বিষয়টি আইনের ভেতরে পড়ে না, নির্বাচনী আচরণের মধ্যে যেটা যায় না, সেই ব্যাপারে বিএনপির অবস্থানটা খুব পরিষ্কার। আমরা এরকম কোনো কর্মকাণ্ডকে সমর্থন করি না। ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ব্যবহার করে দেশের ভোটারদের প্রভাবিত করার যে চেষ্টা, সেটি নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা, অবাধ ও সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। আপনারা জানেন, এ ধরনের কর্মকাণ্ড আইন অনুযায়ী অসৎ প্রভাব বিস্তার হিসেবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে পরিগণিত হয়। বরিশালে প্রার্থীদের প্রচারণার খবর জানার চেষ্টা করব সহকর্মী কাউসার হোসেনের কাছ থেকে। কাউসার, এই অঞ্চলের প্রার্থীরা আসলে প্রার্থীদের কাছ থেকে কি প্রত্যাশা জানাচ্ছেন এবং গণসংযোগে প্রার্থীরা কি আশ্বাস দিচ্ছেন ভোটারদের, সেই খবর জানতে চাই। ইশরাত, এবারে নির্বাচনে বরিশাল জেলায় যে 6টি সংসদীয় আসন রয়েছে, 6টি সংসদীয় আসনের মধ্যে প্রায় 36 জন প্রার্থী বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যেভাবে পারছেন তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। যেহেতু আসলে এটি একটি নদীমাতৃক এলাকা এবং এখানে সবচেয়ে বড় সমস্যা যেটি যে নদী বেষ্টিত এলাকা হয়, নদী ভাঙন রয়েছে, পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রাও অনেকটাই পিছিয়ে রয়েছেন, রাস্তাঘাটের বেহাল দশা, যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা, এবং যেসব প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন তারা কিন্তু সেই প্রতিশ্রুতিগুলোই দিচ্ছেন। বেশিরভাগ সময় তারা বলছেন যে 10 টাকায় চাল খাওয়ানো হবে, ফ্যামিলি কার্ড দেওয়া হবে, নদী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ সাধারণ মানুষের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন। যদিও যারা ভোটাররা রয়েছেন এই অঞ্চলে তারা বলছেন যে বিগত দিনও নির্বাচনগুলোতে তারা দেখেছেন যারা প্রার্থী হয়েছেন, যারা ভোটারদের কাছে দাঁড়ে দাঁড়ে ভোট চেয়েছেন, তারা কিন্তু একই প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে নির্বাচনের পরে সেই প্রতিশ্রুতি কিন্তু তারা পূরণ করতে পারেননি, 5% বা 10% পর্যন্ত পূরণ করেছেন। তাই এবছর ভোটাররা বলছেন তারা যারা প্রার্থী হয়েছেন তাদেরকে ব্যক্তিগতভাবে ভালো, যারা এই অঞ্চলের সমস্যা সমাধান করতে পারবে তাদেরকেই বেছে নেওয়ার কথা বলছেন। অনেক ধন্যবাদ আপনাকে কাউসার। মেহেরপুরে জামায়াতের নির্বাচনী জনসভায় যাওয়ার পথে দেশীয় অস্ত্রসহ
3 জনকে আটক করেছে সেনাবাহিনী। বেলা 11টার দিকে শহরের হোটেল বাজার মোড় থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের বহনকারী মাইক্রোবাস থেকে 4টি ফোল্ডেবল স্টিক, একটি ইলেকট্রিক শকার, 4টি ওয়াকিটকি ক্যামেরা ও চার্জার জব্দ করা হয়। আটককৃতরা হলেন মাইক্রো চালক মোনাখালী গ্রামের ইজারুল হক, কামদেবপুর গ্রামের শাহরুল ইসলাম এবং খোকসা গ্রামের সেলিম রেজা। আটককৃতদের এবং জব্দকৃত মালামাল হেফাজতে নেয় মেহেরপুর সদর থানা পুলিশ। বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো এভারোস ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সোমবার সকাল 8টা থেকে দিনব্যাপী রাজধানীর মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্কুলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খান মোহাম্মদ আক্তারুজ্জামান। সকালে কোরআন তেলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন এবং কবুতর ও রঙিন বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। স্কুলটির লালমাটিয়া ক্যাম্পাসের প্রায় 2300 শিক্ষার্থী 242টি ইভেন্টে অংশ নেয়। খেলা শেষে বিজয়ী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে এভরোজ অ্যালামনাই শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও বিভিন্ন খেলায় অংশ নেয়।